শহরের মাঝের এক মন্ত্রীর পুকুর থেকে মাছ ধরার সময় এক লোকের জালে একটা মানুষের মাথার খুলি আটকা পড়ে। পুলিশ এসে তদন্ত করে এই কেস সম্পর্কে তেমন কোনো ক্লু পায় না। সত্যজিৎ নামের এক বুদ্ধিমান পুলিশ অফিসারের উপরে এই কেসের তদন্তভার দেওয়া হয়, কিন্তু সে নিজেও শত চেষ্টা করে খুনি তো দূরে থাক, ভিকটিমের পরিচয় পর্যন্ত বের করতে পারছিল না। তবে এরই মাঝে ভিকটিম নিজেই ফিরে আসে তার খুনের প্রতিশোধ নিতে। সে দিতে থাকে একের পর এক ক্লু। শেষ পর্যন্ত কি পুলিশ খুনিকে ধরতে পেরেছিল? এই প্রশ্নের উত্তর দিতে আজ হাজির হয়ে গেলাম কোল্ড কেস নামের এক মালায়ালাম থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভির এন্ডিংটা এতটাই জটিল যে তুমি রীতিমতো অবাক হয়ে যাবে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটা টিভি পডকাস্ট দেখি, যেখানে একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তার প্যারানর্মাল অভিজ্ঞতা থেকে দুটো কেসের ভিডিও উপস্থাপন করে। সে সেখানে বলে যে মৃত্যুর পরেও মানুষের আত্মা ফিরে আসতে পারে। বেশিরভাগ আত্মাই ফিরে আসে প্রতিশোধের আশায়। কখনো কখনো আত্মাগুলো তাদের প্রিয় মানুষ বা বস্তুর উপরে ভর করে, আবার কখনো মৃত্যুর সাথে জড়িত এমন কোনো জিনিসের উপর ভর করে। এই পডকাস্ট পরিচালনা করছিল মেঘা নামের এই মেয়েটি। মেঘাই টিভি চ্যানেলের একজন উপস্থাপিকা হওয়ার পাশাপাশি সে ছোটখাটো ডকুমেন্টারি বা পডকাস্ট পরিচালনার কাজ করে। আজকের পডকাস্ট শেষ হওয়ার আগেই মেঘা একটা জরুরি কাজ পড়ে যায়, তাই সে তার কলিগকে ফাইনাল আপলোড করতে বলে যখনই অফিস থেকে বের হবে তখনই দেখা হয় তার বসের মেয়ে রাশনি ম্যাডামের সাথে। রাশনি মাঝে মাঝে তার বাবার অনুপস্থিতিতে অফিস পরিচালনা করে থাকে। এখানে রশনি ও মেঘার কনভারসেশনে বোঝা যায় যে তারা একে অপরকে খুব একটা পছন্দ করে না। অফিস থেকে বের হতেই মেঘাকে তার শাশুড়ি কল করে। আসলে মেঘার হাজবেন্ড অজয়ের সাথে তার খুব শীঘ্রই ডিভোর্স হতে যাচ্ছে। মেঘার চিন্নুর নামে একটা ছোট মেয়েও আছে। মেঘার শাশুড়ি তাকে বলে যে সে চায় না তার ছেলের বাচ্চা অন্য কাউকে বাবা বলে ডাকুক, ফলে মেঘা যদি বিয়ে করতে চায় তাহলে চিন্নুকে যাতে তাদের কাছে পাঠানো হয়। এখানে মেঘার শাশুড়ি ইনডিরেক্টলি চিন্নুর কাস্টাডি চাইছিল, তবে মেঘা তার সাথে এক প্রকার রুট ব্যবহার করে কলটা কেটে দেয়। অন্যদিকে শহরের মাঝে এক নিরিবিলি পুকুরের ভিতরে এক লোক জাল দিয়ে মাছ ধরছিল। তখনই তার জালে উঠে আসে প্লাস্টিকে মোড়ানো একটা মানুষের মাথার খুলি। সাথে সাথে লোকটা পুলিশকে খবর দিয়ে দেয়, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই এক লোক ছবি তুলে তা ফেসবুকে আপলোড করলে বিষয়টা মিডিয়ার কাছে পৌঁছে যায়। মুহূর্তেই ব্যাপারটা নিয়ে শহরে তোলপাড় শুরু হয়, কেননা যেই পুকুরটায় খুলি পাওয়া গেছে সেটা ছিল আবার এক মিনিস্টারের সম্পত্তি। এখন মিডিয়ার লোকেরা এই বিষয়টা নিয়ে বেশ বাড়াবাড়ি করলে মিনিস্টারের আদেশে ডেপুটি কমিশনার মিনাকে দ্রুত টিমে নিয়োগ দিয়ে কেসটা সলভ করতে বলা হয়। এদিকে মেঘা অফিস থেকে বেরিয়ে একটা নতুন বাসা দেখতে যায়। আসলে সে তার মেয়ে চিন্নুকে নিয়ে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে ভাড়া বাসায় ওঠার জন্য বেশ কিছুদিন যাবৎ বাসা খুঁজছিল। বাড়ির মালিক অনেক মশলা মিশিয়ে বাসার ব্যাপারে খুব প্রশংসা করে। মেঘারও বাসাটা পছন্দ হয়, তাই সে প্রত্যেকটা রুমের ছবি তুলে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। মেঘারা বাসা থেকে বের হতেই আমরা বাসার ভিতরে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস লক্ষ্য করি। সিন আবারও শিফট হয় সেই ক্রাইম স্পটে। লোকাল পুলিশ খবর পাওয়ার সাথে সাথেই জায়গাটা ভালোভাবে সিল করে দেওয়া হয় এবং ফরেনসিক ডিপার্টমেন্টের লোকরা এসে তাদের পরীক্ষা নিরীক্ষা শুরু করে। সেখান থেকে দুজন পুলিশের কথোপকথনে আমরা জানতে পারি যে জায়গাটা যেই মিনিস্টারের সম্পত্তি সেই মিনিস্টারের ছেলে নাকি 2 বছর আগে কোনো মেয়েকে ভালোবাসত। মিনিস্টার এই সম্পর্ক মেনে নেওয়া তো দূরে থাক, বরং মেয়েটাকে উল্টো থ্রেট দিয়ে তার ছেলের জীবন থেকে সরে যেতে বলেছিল। কিন্তু মেয়েটি মিনিস্টারের কথার বিপক্ষে যায়। এই ঘটনার কিছুদিন পরে নাকি মেয়েটা গায়েব হয়ে গিয়েছিল, তাই সবাই ধারণা করছে যে এই খুলিটা হয়তো সেই মেয়ের খুলি হবে এবং এর পিছনে মিনিস্টারের হাত রয়েছে। আর এর জন্যই পুরো শহরে এই কেস নিয়ে তোলপাড় শুরু হয়। এদিকে মিনিস্টারও মিডিয়ার সামনে এসে পুলিশকে সঠিক তদন্ত করতে বলে দেয়। পুলিশ কমিশনার ভেঙ্কাটেশ এবং ডেপুটি কমিশনার মিনা মিলে সিদ্ধান্ত নেয় যে এই কেস তারা শহরে সবচেয়ে বুদ্ধিমান পুলিশ অফিসার এসিপি সত্যজিৎ এবং তার টিমের হাতে সঁপে দেবে। এদিকে মেঘার মা বাড়ির ফটো দেখে মেঘাকে বলে বাসাটা অনেক সুন্দর, এখনই অ্যাডভান্স করে বুক করে ফেলো। মেঘা বলে ঠিক আছে। এরপরে আমরা ইন্সপেক্টর সত্যজিৎকে দেখি। সত্যজিৎ তার টিম নিয়ে ক্রাইম সিনে গিয়ে সবকিছু ভালো করে দেখে নেয়। সে ফরেনসিক টিমের সাথে কথা বলে খুলিটাকে ল্যাবে পাঠাতে বলে এবং তার টিম মেম্বার প্রকাশকে বলে যত দ্রুত সম্ভব তার কাছে সব তথ্য প্রমাণ উপস্থাপন করতে। এখন ল্যাবে নিয়ে যাওয়ার পর খুলিটির পরীক্ষা নিরীক্ষা করে ফরেনসিক ডাক্তার জানায় খুলিটি একজন নারীর খুলি, যার বয়স 20 থেকে 30-এর আশেপাশে। তাছাড়া খুলিটার বয়স প্রায় 1 বছরের বেশি, অর্থাৎ 2019 সালের সেপ্টেম্বর অথবা অক্টোবরে এই ভিকটিমের মৃত্যু হয়েছে। সবটা শুনে সত্যজিৎ তার টিম মেম্বার
নীলাকে গত 2 বছরে শহরে মিসিং হওয়া মেয়েদের একটা লিস্ট বের করতে বলে। সাথে মিনিস্টার ছেলে সেই গার্লফ্রেন্ডেরও সকল ডিটেলস তাকে পাঠাতে বলে। এদিকে মেঘা তার মায়ের বাড়িতে যায় চিন্নুকে আনতে। এখানে মেঘার মা তাকে বলে মেঘা যাতে আবারও একবার এই ডিভোর্সের ব্যাপারে ভেবে দেখে, সে যাতে চিন্নুর কথা ভেবে হলেও অজয়ের সাথে আবারও অ্যাডজাস্ট করে নেয়। মেঘা কথাটা শুনে বিরক্ত হয়ে বলে অজয় তার মায়ের কথায় ওঠে আর বসে। সে গত 2 মাসে তার মায়ের অনুমতি ছাড়া চিন্নুকে পর্যন্ত একটা কল করেনি। এমন মাম্মাস বয়ের সাথে অ্যাডজাস্ট করার প্রশ্নই আসে না। যাবার সময় মেঘা তার মাকেও তাদের সাথে ভাড়া বাসায় শিফট হতে বলে। তবে মেঘার মা জানায় এই বাড়িতে তার ছোট্ট মেয়ের স্মৃতি রয়েছে, তাই সে কোথাও যেতে চায় না। আর এখানে আমরা জানতে পারি যে মেঘার একটা ছোট বোনও ছিল। সে 1 বছর আগে সুইসাইড করে নিজের জীবন শেষ করে দিয়েছে। মেঘারা কেউই এখনো পর্যন্ত তার শোক কাটিয়ে উঠতে পারেনি। এমনকি মেঘার বাচ্চা মেয়ে চিন্নেও তার মাসির দেওয়া পুতুলটাকে সবসময় আগলে রাখে। যাই হোক, মেঘা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তাদের ভাড়া বাসায় শিফট হয়। মেঘা ও চিন্ন মিলে তাদের বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেয়। এই কাজে সাহায্য করে তাদের কাজের মেয়ে শান্তি। পরের দিন মেঘা চিন্নুকে নিয়ে তার বন্ধু রাধিকার কাছে যায়। রাধিকা মেঘার ডিভোর্স লয়ার, অর্থাৎ অজয় ও মেঘার ডিভোর্সের ব্যাপারটা রাধিকাই হ্যান্ডেল করছে। রাধিকা মেঘাকে বলে উপযুক্ত কারণ দেখিয়ে চিন্নুর দাদিও চাইলে তার কাস্টাডি নিতে পারবে। তাছাড়া অজয় তো এই ডিভোর্সের রাজি না, এর জন্য ব্যাপারটা নিয়ে বেশ ঝামেলা পোহাতে হবে তাকে। তখন মেঘা জানায় যতই সমস্যা আসুক না কেন, আমি আমার মেয়ের কাস্টাডি কাউকে দেব না। এখানে রাধিকা মেঘাকে আবারও তার বোনের সুইসাইডের ব্যাপারে জিজ্ঞেস করলে মেঘার মনটা বেশ খারাপ হয়ে যায়। তাই সে রাধিকাকে বাই বলে চিন্নুকে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে নীলা সত্যজিতের কাছে মেয়েদের মিসিং রিপোর্ট এনে দেয়, যেখানে গত 2 বছরে তাদের কাছে মিসিং রিপোর্ট এসেছে 1438টি। তার মধ্যে 627 জনকে পুলিশ উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে। বাকি 807 জনের মধ্যে 579 জনই নিজে আত্মহত্যা করেছিল। তাহলে বাকি থাকে 228 জন, যাদের মধ্যে মাত্র 36 জনের বয়স ছিল 20 থেকে 30-এর মধ্যে। এবার সত্যজিৎ সে 36 জন মেয়ের ডিটেলস বের করতে বলে এবং কারো ডিএনএ সেই খুনির সাথে ম্যাচ করে কিনা সেটাও দেখতে বলে। অন্যদিকে মেঘা ফ্রেশ হতে গেলে দেখে বেসিনের পানি ফ্ল্যাশ হচ্ছে না। সে বেসিনে হাত দিলে বেসিনের ভিতর থেকে একগুচ্ছ ছেঁড়া চুল বেরিয়ে আসে। মেঘার কাছে বিষয়টা অদ্ভুত লাগলেও সে চুলটা ফেলে দিয়ে আবারও হাত ধুতে গেলে হঠাৎ তার পিছন থেকে একটা কালো ছায়া সরে যায়। মেঘা বিষয়টা দেখার জন্য ড্রয়িং এ আসতে কোথা থেকে যেন এক ভয়ানক কালো কুকুর এসে তার দিকে চিৎকার শুরু করে। এবার মেঘা বেশ ঘাবড়ে গেলেও একটা ক্লিনিং পাইপ দিয়ে সে কুকুরটাকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর শান্তি চিন্নুকে স্কুল থেকে ফিরিয়ে নিয়ে আসে। মেঘা তখন বাড়িতে ছিল না। চিন্নু বাসার সামনে আসতে কুয়োর দিকে কেমন যেন একটা আকর্ষণ অনুভব করে। ধীরে ধীরে সে কুয়োর কাছে গেলে শান্তি এসে চিন্নুকে দ্রুত ভিতরে নিয়ে যায়। শান্তি চিন্নুকে গরম গরম দুধ খেতে বললেও চিন্নু বলে আমি দুধ খাবো না, আমাকে ঠান্ডা জুস দাও। এখানে একটা বিষয় লক্ষণীয় যে চিন্নু সব সময় ঠান্ডা খাবার পছন্দ করে। যাই হোক, শান্তি জুস তৈরি করার জন্য আইস কিউব বের করতেই তার ভিতরে পোকা দেখে সে চিৎকার করে ওঠে। এদিকে ফরেন্সিক টিম সেই খুলি থেকে একটা মেয়ের চেহারা তৈরি করে ফেলে, কিন্তু মিসিং রিপোর্টে সেই 36টা মেয়ের কারো চেহারার সাথে ভিকটিমের চেহারার মিল পাওয়া যায় না। অগত্যা তারা মেয়েটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নেয়। এদিকে রাতে চিন্নু টকিং টমের সাথে খেলা করছিল। ঠিক তখনই মেঘা এসে তার হাত থেকে ফোনটা নিয়ে তাকে ঘুমাতে বলে। এখন ঘুমের মধ্যে চিন্নুর হাতটা ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে যায়। এছাড়াও হঠাৎ ফ্রিজটা আপনা আপনি খুলে অনবরত সেখান থেকে পানি এসে বেডরুমে ঢুকে পড়ে। চিন্নুর হাতে পানির ছোঁয়া লাগতেই সে উঠে তার মাকে ডাক দেয়। এবার মেঘা উঠে এত পানি দেখে তো হতভম্ব হয়ে পড়ে। সে পানির উৎস বের করার জন্য ধীরে ধীরে ডাইনিং রুমে যেতে শুরু করে। এবার হঠাৎ তার সামনে শান্তি এসে দাঁড়াতেই মেঘা ভয়ে চিৎকার করে ওঠে। শান্তিও কোনো এক কারণে ভীষণ ঘাবড়ে ছিল। শান্তি মেঘাকে বলে এই বাসায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে ম্যাম, আমি অনেক গভীর ঘুমেছিলাম, কেউ একজন আমার মুখে পানি মারতেই আমার ঘুম ভেঙে যায়। এরপর উঠে দেখি একটা মেয়ে আমার রুমের কোনায় বসে কাঁদছে। মেঘা শান্তিকে বলে রাতের বেলায় সব গল্প বানিও না তো, দ্রুত পানি পরিষ্কার করে ঘুমিয়ে পড়ো। যাই হোক, শান্তিকে বকলেও ব্যাপারটা নিয়ে মেঘা নিজেও কিন্তু বেশ আপসেট ছিল। এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ ও তার টিম কেসটা নিয়ে বেশ টানাপোড়েনে পড়ে যায়। নর্মাল মার্ডার কেসে ভিকটিমের পরিচয় জানা থাকলে তার সূত্র ধরে খুনি পর্যন্ত পৌঁছানো যায়, কিন্তু এই কেসে তো ভিকটিমের পরিচয়ই একটা রহস্য হয়ে দাঁড়িয়েছে। তাই সত্যজিৎ বলে হয়তো ভিকটিম কেরালার বাইরের কেউ হবে। এর জন্য হয়তো কেরালার মিসিং মেয়েদের ফেসের সাথে ভিকটিমের চেহারার মিল নেই,
তখনই এক কনস্টেবল এসে জানায় ইন্সপেক্টর সত্যজিতের সাথে দেখা করতে নাটকিশোর নামের এক লোক এখানে এসেছে। নাটকিশোর আসলে সত্যজিতের মামা। তার পৃথিবীতে সত্যজিৎ ছাড়া আর কেউই নেই। সে এখানে সেখানে ভবঘুরের মতন ঘুরে বেড়ায় এবং খুব টাকার দরকার হলে সত্যজিতের কাছে টাকা চাইতে আসে। নাটকিশোরকে দেখেই সত্যজিতের মনে হয় যে মেয়েটা খুন হয়েছে সেও তো এতিমও হতে পারে, তার হয়তো কোনো ফ্রেন্ডস বা রিলেটিভসই নেই, তাই এর জন্য কেউ মিসিং কেসও করেনি। অন্যদিকে মেঘাদের বাসায় প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যেন আরো বেড়ে গিয়েছিল। যেমন সকালবেলা চিন্নু তার মাসির দেওয়া প্রিয় ডলটাকে ফ্রিজের সামনে রেখে আসতে হঠাৎ ফ্রিজ থেকে রক্ত পড়তে শুরু করে, কিন্তু শান্তি বা চিন্নু কেউ সেটা খেয়াল করে না। বাকি সব খেলনাগুলোও অদ্ভুতভাবে ঘুরতে থাকে ফ্রিজের উপর। পরের দৃশ্যে ডেপুটি কমিশনার মিনা সত্যজিৎ ও তার টিমকে মিটিংয়ে ডেকে এই কেসের ব্যাপারে আপডেট জানতে চায়। সত্যজিৎ বলে তারা এখন পর্যন্ত ভিকটিমের পরিচয় বের করতে পারেনি, তবে তারা বেশ কিছু ক্লু বের করেছে যেগুলো সলভ করলে হয়তো ভিকটিমের পরিচয় জানা যাবে। মিনা জিজ্ঞেস করে কেমন ক্লু। সত্যজিৎ বলে ভিকটিমের মাথার খুলির সব দাঁত পড়ে গেলেও একটা দাঁত রয়েছে যেটা এখনো পর্যন্ত পড়েনি। পাশ থেকে ফরেন্সিক ডাক্তার বলে তাহলে ভিকটিম নিশ্চয়ই এই দাঁতটা কৃত্রিমভাবে লাগিয়েছিল। কোনো এক্সপার্ট ডেন্টিস্টের সাথে কথা বললে হয়তো এই সম্পর্কে তথ্য পাওয়া যাবে। তাই মিনা দ্রুত কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে সেদিনের মতন মিটিং শেষ করে। মিটিং শেষে সত্যজিৎ সেই ডেন্টিস্ট আনন্দানের সাথে দেখা করে। আনন্দ বলে আমাদের দেশে দাঁত ট্রান্সপ্লান্টে তেমন কোনো রেকর্ড কোথাও রাখা হয় না, কিন্তু দাঁতের মাধ্যমে অনেক কিছু সলভ হতে পারে। এমনকি এই নকল দাঁত দিয়ে খাওয়া ফল দেখলেও বোঝা যায় যে এটা নকল দাঁতের চিহ্ন রয়েছে। আনান ভিকটিমের রিপোর্ট দেখে বলে এই দাঁত ভিকটিমের মৃত্যুর আগে স্ক্রুর মাধ্যমে অনেক মজবুত করে লাগানো হয়েছে। এমন দাঁত এই শহরে খুব অল্প হসপিটালে ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে। তাছাড়া এই দাঁতে কি ম্যাটেরিয়াল ও কোন কালার ব্যবহার করা হয়েছে সেটা জানলেই বোঝা যাবে যে এটা কোন হসপিটাল থেকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। সেই ডকুমেন্টস বের করতে পারলেই হয়তো ভিকটিমের পরিচয় পাওয়া যাবে। এদিকে মেঘা ফ্রিজ খুলতে একটা আধ খাওয়া আপেল দেখে ভাবে এটা হয়তো চিনুর কাজ, কিন্তু চিনু স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে এই কাজ করেনি। দাঁতের চিহ্ন দেখেও বোঝা যাচ্ছিল যে এটা কোনো বাচ্চার কাজ নয়। তবুও মেঘা চিনুকে বকাবকি করে ফ্রেশ হতে গেলে নিজের গলায় কিছু অদ্ভুত লাল দাগ দেখে সে ভয় পেয়ে যায়। অন্যদিকে সত্যজিৎরা এই ধরনের দাঁত ট্রান্সপ্লান্ট করায় এমন 27টা হসপিটালের লিস্ট বের করে। তার মধ্যে 13টা ল্যাবে ভিকটিমের দাঁতে ব্যবহারকৃত ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। তাই তারা সেই 13টি ল্যাবের 2019 সালের শেষের দিকের সকল পেশেন্টের ডিটেলস বের করে। এরপর তাদের মধ্যে 20 থেকে 30 বছরের মেয়েদের কল দেওয়া তারা শুরু করে। তাদের ধারণা যে যেই মেয়ে কল ধরবে না সেই হয়তো ভিকটিম। অপরদিকে মেঘা অফিসে গিয়েও তার বাড়িতে ঘটা ভৌতিক বিষয়গুলো নিয়ে ভাবছিল। সে তো এখন খাবারেও পোকা হ্যালুসিনেট করে, যার ফলে সে তার কলিগদের সাথে এখন পর্যন্ত ঘটা সমস্ত ঘটনা শেয়ার করে। সবটা শুনে মেঘার কলিগ তাকে জারা নামের এক প্যারানর্মাল অ্যাক্টিভিস্টের সাথে দেখা করতে বলে। তারা স্কারাইং নামের এক পেজের মাধ্যমে জারার অ্যাপয়েন্টমেন্ট নেয়। যারা খুব একটা জনসম্মুখে আসে না, তবে সে মেঘলাদের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। বিকেলে মেঘা ও তার কলিগ জারার কাছে গিয়ে সবকিছু খুলে বলে। সবটা শুনে জারা বলে আমরা বেশিরভাগ মানুষ আত্মায় বিশ্বাস করি না, কিন্তু আত্মা আছে। যেমন ধরো এই রেডিওতে সবসময় আওয়াজ শোনা যায় না, কেবল সিগন্যাল ম্যাচ করলেই আওয়াজ শোনা যায়, তেমনি আত্মারাও থাকে। তবে তারা তাদেরকে দেখা দেয় যাদের সাথে তাদের স্পিরিচুয়াল কানেকশন রয়েছে। যদি কোনো ব্যক্তির রাত 3টা থেকে 4টার মধ্যে বারবার ঘুম ভেঙে যায় তাহলে বুঝতে হবে তার ঘরে থাকা ওই আত্মা তাকে কিছু বলতে চায়। মেঘা জানায় যদি এমনটাই হয় তাহলে আমারও আমার বাড়িতে থাকা আত্মার সম্পর্কে আমি জানতে চাই। তখন সে জানায় তুমি যদি আসলেই সমস্যায় থাকো তবে এই উইকেন্ডে আমরা তোমার বাড়িতে গিয়ে বিষয়টা পর্যবেক্ষণ করে দেখব। মেঘারা এরপর জারা থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। তবে মেঘারা যেতেই জারা তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে জেরি, আমি তোমাকে বলেছিলাম যে কিছুদিন যাবৎ আমি কোনো একটা আত্মার আর্তনাদ শুনতে পাচ্ছি। এখন হয়তো সেটা মেঘাদের বাসা থেকে আসছে। রাতে অফিসার সত্যজিৎ একটা পার্টিতে অ্যাটেন্ড করে, তবে সেখানে গিয়েও সেই কেসটা সম্বন্ধে ভাবছিল। তার উপর আবার ডেপুটি কমিশনারের সাথে দেখা হলে সে এই কেসটার ব্যাপারে প্রশ্ন করে। সত্যজিৎ বেশ চিন্তিত হয়ে তার বাড়িতে ফিরে এসে এই কেসটার যাবতীয় ফাইলগুলো ঘেটে দেখছিল। এদিকে রাত 3টা বাজতেই মেঘলার বাড়িতে জারা আর তার অ্যাসিস্ট্যান্ট এসে উপস্থিত হয়। মেঘা অবশ্য তাদের জন্য অপেক্ষা করছিল।
যারা ঘরে ঢুকতেই ফ্রিজ থেকে পচা মাংসের গন্ধ পায় এবং সে স্পষ্ট তার আশেপাশে আত্মার উপস্থিতি অনুভব করে। তাই যারা সময় নষ্ট না করে আত্মার ব্যাপারে জানার জন্য রিচুয়াল শুরু করে। রিচুয়াল শুরু হতেই মেঘাদের ঘরের সমস্ত লাইট বন্ধ হতে শুরু করে। যারা তার চোখে কালো চশমা খুলে আত্মাকে বারবার তার পরিচয় দিতে বললে হঠাৎ যারা চোখ খুলতেই মেঘা ভয় পেয়ে যায়, কেননা যারার চোখের মনি ছিল সম্পূর্ণ সাদা। অন্যদিকে সত্যজিৎকে হঠাৎ তার টিম অফিসার নীলা মেসেজ দিয়ে জানায় তারা ডেন্টাল ট্রান্সপ্লান্ট করা 25 থেকে 30 বছর বয়সী সমস্ত ফিমেল পেশেন্টদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। কেবলমাত্র একজনের সাথে ফোনে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। নীলা সেই মেয়ের ডিটেলস সত্যজিৎকে মেল করে পাঠায়। সত্যজিৎ মেল ওপেন করতেই তার ঘরের লাইটও ফ্লিকার করা শুরু করে। এদিকে মেঘার বাড়িতে থাকা যারা রিচুয়ালের মাধ্যমে আত্মাটির নাম একটা বক্সের উপরে লিখতে শুরু করে। অন্যদিকে সত্যজিৎ তার মেল প্রিন্ট করে সেটা বের করতে থাকে। এক পর্যায়ে সত্যজিৎ মেলটা বের করতেই দেখে ফাইলের উপরে পেশেন্টের নাম ইভা মারিয়া লেখা। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যারাও রিচুয়ালের মাধ্যমে সে কাঠের বক্সের উপরে ইভা মারিয়া নামটায় লিখেছে। ওই সময়ে আমরা মেঘাদের ফ্রিজ থেকে একটা অদ্ভুত কালো ছায়া বেরোতে দেখি। আর এই উপস্থিতি অনুভব করে যারা সেদিনকার মতো সেখান থেকে চলে যায়। যারাদের বিদায় দিয়ে মেঘা বেডরুমে আসতে দেখে চিনু বিছানায় নেই। মেঘা তো চিনুকে না দেখে বেশ ঘাবড়ে যায় এবং ঘরের এদিক সেদিক তাকে খুঁজতে শুরু করে। হঠাৎ ফ্রিজ থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলে মেঘা কাঁপা কাঁপা হাতে ফ্রিজটা খুলেই দেখে ফ্রিজের ভিতরে চিনু বসা। মেঘা ভয়ে চিৎকার করে উঠতেই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ মেঘা স্বপ্ন দেখছিল। মেঘা রাগে বিছানা থেকে উঠে ফ্রিজের উপর থেকে সব খেলনা ফেলে দিয়ে ফ্রিজটা একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেয়, কেননা তার মনে হচ্ছিল যে সবকিছুর মূলে রয়েছে এই ফ্রিজটি। সকাল হতে মেঘা তার বাড়িওয়ালাকে ফোন দিয়ে বলে, আঙ্কেল, আপনি যে ফ্রিজটা আমাদের দিয়েছিলেন সেটা এখন ফেরত নিতে পারবেন। আমরা আসলে একটা বড় ফ্রিজ কিনতে যাচ্ছি। বাড়িওয়ালা বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এদিকে সত্যজিৎরা ইভা মারিয়ার নাম্বারের মাধ্যমে তার আধার কার্ডও প্রিন্ট করে ফেলে। সেখান থেকেই তারা ইভার ছবি নিয়ে সেই মাথার খুলির ডিজিটাল ছবির সাথে মিলিয়ে দেখে রেজাল্ট ম্যাচ করেছে। অর্থাৎ এই খুলিটি আর কেউই নয়, বরং ইভা মারিয়ারই খুলি। সত্যজিৎ সাথে সাথে ইভার আধার কার্ড থেকে তার ঠিকানা নিয়ে ছোলাপাড়া নামে এক গ্রামে উপস্থিত হয়। সেখানে এক লোকের কাছে ইভার ব্যাপারে জিজ্ঞেস করলে লোকটা বলে ইভাকে তারা খুব একটা ভালো করে চেনে না, কেননা ইভা ছিল তাদের গ্রামে ফিলিপ নামের এক ব্যক্তির প্রথম ঘরের সন্তান। সে জন্মের 1 বছর পরেই তার মা মারা গেলে ফিলিপ তাকে দেখাশোনা করার জন্য ব্লেসি নামের এক মহিলাকে কাজে রাখে। ব্লেসি ছিল খুব চালাক ও ধূর্ত। সে ইভাকে দেখাশোনা করার বদলে ফিলিপের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ফিলিপ তাকে বিয়ে করে ঘরে তুলে নেয়। সেখানে ফিলিপের আরো 2 বাচ্চা হয়। এখন বাচ্চা হওয়ার পর থেকেই ব্লেসি ইভাকে আর পছন্দ করত না। তাই ফিলিপ বাধ্য হয়ে ইভাকে হোস্টেলে পাঠিয়ে দেয়। এরপর ইভা একবারেই গ্রামে এসেছিল, আর সেটাও তার বাবার মৃত্যুর পর। ইভার বাবার মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি ইভার নামে লিখে দিয়ে গিয়েছিল। ইভা সেটাকেই বিক্রি করে শহরে চলে যায়, আর লোকটার কাছ থেকেই সব তথ্য শুনে অন্য এক লোকের মাধ্যমে সত্যজিৎরা ব্লেসিদের বাড়িতে গিয়ে পৌঁছায়। প্রথমে তো ব্লেসি ইভার নাম শুনেই গালাগালি শুরু করে, তবে সত্যজিৎরা পুলিশের লোক জানার পরে তার কথার টোন পরিবর্তন হয়ে যায়। ব্লেসিও জানায় ইভার সাথে তাদের কখনোই তেমন কোনো যোগাযোগ ছিল না, তবে ফিলিপের কাছ থেকে শুনেছিল যে ইভা অন্য ধর্মের একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সেই ছেলেকেও তারা দেখেনি। ইভার বাবা অন্তিম সংস্কারেও সে একাই এসেছিল। এরপর আর তাদের সাথে ইভার যোগাযোগ হয়নি। এই সব কিছু শুনে সত্যজিৎ প্রকাশকে বলে 2018 সালে কেরালায় যতগুলো রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে সবগুলোর ডিটেলস বের করতে। হয়তো সেখান থেকেই ইভার হাজবেন্ডকে খুঁজে পাওয়া যাবে। এদিকে মেঘাকে যারার সাথে আবারও আমরা দেখা করতে দেখি। এখানে যারা তাকে বলে তোমার বাসার লাল ফ্রিজটার সাথে ইভার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তার আত্মা এই ফ্রিজের মাধ্যমে তোমার কাছে এসে পৌঁছেছে, আর এখন তার স্পিরিচুয়াল কানেকশন তোমার সাথে ম্যাচ করেছে দেখে তার আত্মা তোমার কাছে সাহায্য চাইছে। মেঘা বলে, কিন্তু আমি কিভাবে তাকে সাহায্য করতে পারি? যারা বলে সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। যতদিন তুমি তাকে সাহায্য করবে না ততদিন তার আত্মা তোমার পিছু ছাড়বে না।
মেঘাও এবার ইভাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তাই সে তার বাড়িওয়ালাকে কল করে এই ফ্রিজটা কোথা থেকে কিনেছে সেটা জিজ্ঞেস করে। বাড়িওয়ালা জানায় এই ফ্রিজ একটা ভাঙড়ে দোকান থেকে সে কিনেছিল। তখন সে সেখানে গিয়ে এই ফ্রিজের সম্পর্কে জানতে চাইলে দোকানদার কিছু বলতে না পারলেও দোকানের এক এমপ্লয়কে আমরা মেঘার দিকে তাকিয়ে থাকতে দেখি। অন্যদিকে রাতে সত্যজিৎকে প্রকাশ ইভার ফোন ডিটেলস বের করে দেয়, আর এই ডিটেলস অনুযায়ী ইভার লাস্ট অ্যাক্টিভ লোকেশন ছিল বানারসে, আর সেটাও এপ্রিল 2020-এ। কিন্তু ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ইভার মৃত্যু হয়েছে সেপ্টেম্বর 2019-এ। অর্থাৎ ইভার মৃত্যুর পরেও 7 মাস পর্যন্ত কেউ একজন ইভার ফোন ব্যবহার করেছে, আর এটাই হয়তো হতে পারে সে হচ্ছে ইভার খুনি। এবার প্রকাশ চলে যাওয়ার পর সত্যজিৎ ইভার নাম্বারটা তার ফোনে সেভ করে, আর হোয়াটসঅ্যাপে ইভার সর্বশেষ আপলোড করা প্রোফাইল পিকচারটা ভালো করে দেখে নেয়। এদিকে মেঘাও বাড়িতে এসে ইভার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা সেটা চেক করতে থাকে। ফেসবুকে ইভা মারিয়া নামে অনেকগুলো প্রোফাইল ছিল। মেঘা বুঝতে পারছিল না কোনটা ইভার প্রোফাইল। হঠাৎ একটা প্রোফাইলে ঢুকতেই মেঘাদের ফ্রিজটা বারবার অন অফ হতে শুরু করে। এছাড়াও টিভিতে থাকা চিন্নুর ফেভারিট কার্টুনটা বারবার স্টে বলতে থাকে। এই সব লক্ষণ দেখে মেঘা বুঝতে পারে এটাই হয়তো ইভার প্রোফাইল। সে প্রোফাইলে ঢুকে ঘাটাঘাটি করে দেখে ইভার সাথে তার উকিল বন্ধু রাধিকার মিউচুয়াল রয়েছে। তাই মেঘা রাধিকাকে কল করে ইভার ব্যাপারে জিজ্ঞেস করলে রাধিকা বলে হয়তো সে তার কোনো ক্লায়েন্ট হবে। সে ডিটেলসটা জেনে মেঘাকে সব জানাবে। পরের দিন নীলা এসে সত্যজিৎকে ইভার ম্যারেজ ডিটেলস দেখায়। এখানে ইভা মার্চ 2018 সালে ধারসান নামের এক ছেলেকে বিয়ে করেছিল। এদিকে রাধিকাও মেঘাকে কল করে জানায় মেঘা যে ইভার কথা বলছে সে রাধিকার ক্লায়েন্ট ছিল, এবং ইভা তার হাজবেন্ডের সাথে ডিভোর্স চূড়ান্ত করতে 2019-এর মাঝামাঝি রাধিকার কাছে এসেছিল। তখন সে বলে ইভার হাজবেন্ড সম্পর্কে তুমি কিছু জানো? রাধিকা বলে হ্যাঁ, ইভার হাজবেন্ডের নাম ধারসান দেব এবং সে সম্ভবত তোমাদের টিভি চ্যানেলেই কাজ করে। এবার মেঘা কিছুটা অবাক চোখে তার কোম্পানির ম্যানেজার ডিরেক্টর ধারসান দেবের ছবির দিকে তাকায়। কিছুক্ষণ পর ইন্সপেক্টর সত্যজিৎ আসে ধারসানের সাথে কথা বলতে। সে তার কাছে ইভার ব্যাপারে জিজ্ঞেস করলে প্রথমে সে তাকে কিছু বলতে চায় না, কিন্তু সত্যজিৎ তাকে অনুরোধ করলে সে তাকে তার বাড়িতে গিয়ে দেখা করতে বলে। এদিকে মেঘা তার এক কলিগের কাছে ধারসানের ব্যাপারে জানতে চাইলে মেঘার কলিগ বলে ধারসান এবং সে একই সময় একসাথে কাজ করত। ধারসানের পরিবার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সে কলেজের এক জুনিয়রের সাথে প্রেম করে তাকে বিয়ে করেছিল। তবে এখানে আসার পর কোম্পানির বসের মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয়ে যায়, যার ফলে সে তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তার বসের মেয়ে রশনিকে বিয়ে করে। অন্যদিকে সত্যজিৎ ধারসানের বাড়িতে তার সাথে দেখা করলে সে বলে ইভা আর আমি প্রেম করে বিয়ে করেছিলাম। প্রথমে সব ভালোই চলছিল। আমরা জেনারেল হসপিটালের পিছনে একটা ছোট্ট বাসায় ভাড়া থাকতাম, কিন্তু বিয়ের কিছুদিন পর বুঝতে পারি তার আর আমার মেন্টালিটির অনেক তফাৎ। আমাদের ঝগড়া ঝামেলা বেড়ে যাওয়ার পরেই ইভাই ডিভোর্সের আপিল করেছিল, আর ডিভোর্সের আগে ইভার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়ে আমি একটা বিজনেস শুরু করেছিলাম। এরপর বিজনেসের লস হয়ে গেলে ইভা আমার কাছে সেই টাকাটা ফেরত চাইলে আমার বর্তমান শ্বশুর ইভাকে টাকাটা ফেরত দিয়েছিল। এই সব শুনে সত্যজিৎ জিজ্ঞেস করে কত টাকা। ধারসান জানায় প্রায় 2.5 কোটি টাকা। এরপর কি কখনো ইভার সাথে তোমার কন্ট্যাক্ট হয়েছিল? তবে তার এক কমন ফ্রেন্ডের কাছ থেকে সে জানতে পেরেছিল যে ইভা নাকি কোনো এক আধ্যাত্মিক পথে নিজের মনোনিবেশ করেছে। তখন সত্যজিৎ বলে ইভা কোনো পথেই যায়নি, আসলে সে মারা গেছে। এই কথাটা শুনে ধারসানের একটু হলেও খারাপ লাগে। পরের দিন সকালে সত্যজিৎকে আনন্দ নামে সে ডাক্তার কল করে বলে তোমার কেসের মতন এখানে এক অজানা মেয়ের কাটা হাত পাওয়া গেছে। হাতটা বর্তমানে তামিলনাড়ুর পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। এই তথ্য হয়তো তোমার ইনভেস্টিগেশনে কোনো কাজে আসতে পারে, এর জন্যই তোমাকে জানাচ্ছি। তখন সত্যজিৎ তার টিম নিয়ে সেই হাতের ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করলে ডিএনএ রিপোর্ট থেকে জানতে পারা যায় যে এই হাতটাও আসলে ইভা মারিয়ার। এছাড়াও এই হাতের মুঠো থেকে পুলিশ অন্য কারো একগুচ্ছ ছোট চুল উদ্ধার করেছে, তাই পুলিশ ধারণা করছে যে চুলগুলো হয়তো খুনেরই হবে। এদিকে মেঘা তার কলিগের সাহায্যে ইভার এক বান্ধবীর সাথে দেখা করে। ইভার বান্ধবী বলে ইভা এখানে সাক্ষী নামের এক হোস্টেলে থাকতো। তার ডিভোর্স হওয়ার পর থেকে তার সাথে আর ইভার কোনো যোগাযোগ হয়নি।
শুধু ডিসেম্বর 2019-এর দিকে একবার ইভা তাকে বিয়ের কার্ড পাঠিয়েছিল এবং ইভা তাকে কংগ্রাচুলেশন জানিয়ে বলেছিল যে সে এই বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না। এরপরেই তার সাথে আর তার কোনো কথা হয়নি। এবার মেঘা ইভার বান্ধবীর কাছ থেকে তার নাম্বারটা নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে সত্যজিৎরা যায় ইভার পুরাতন বাড়িতে, যেখানে ইভা ও ধারাসান বিয়ের পর তাদের সংসার শুরু করেছিল। সেখানে বাড়িওয়ালা থেকে তারা জানতে পারে যে ধারাসানের সাথে ডিভোর্সের পর ইভা 2 মাসের মতো এখানেই ছিল। এরপর সে তার কলেজ হোস্টেলে শিফট হয়ে যায়। এছাড়াও শেষে তারা তাকে 2019 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি বৃষ্টিতে গাড়িতে করে কোথাও যেতে দেখেছিল। ঠিক সেই সময় ইভার সাথে একটা ছোট্ট চুলের মেয়ে উপস্থিত ছিল। এরপর আর কখনো ইভাকে তারা দেখেনি। এবার সত্যজিৎ সেখান থেকে বেরিয়ে সোজা ফরেন্সিক ল্যাবে যায়, যেখানে সে জানতে পারে যে ইভার হাতে পাওয়া সেই চুলগুলো একটা মেয়ের চুল। এদিকে মেঘার বাড়িতে যেতেই তার শাশুড়ি চিন্নুর সাথে দেখা করতে আসে। এখানে সে মেঘাকে আবারও চিন্নুর কাস্টাডি ছেড়ে দেওয়ার জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে, কিন্তু সে তার কথায় পাত্তা না দিয়ে কিচেনে চলে যায় চা বানাতে। ঠিক তখনই ইভার আত্মা এসে মেঘার শাশুড়িকে ভয় দেখায়, যার ফলে সে সেখান থেকে কাউকে কিছু না বলেই পালিয়ে যায়। এরপর কিছুদিন মেঘা ও সত্যজিৎ দুজনে যার যার মতন ইভার কেসটা নিয়ে ইনভেস্টিগেশন চালায়। পরের দৃশ্যে সত্যজিৎ চলে যায় ইভার হোস্টেলে। এখানে হোস্টেল সুপার তাদের জানায় সে কাউকে কিছু না বলে এখান থেকে চলে গিয়েছিল। আর এর কিছুদিন পর ইভা তার এক বন্ধুকে পাঠিয়ে তার সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েছিল। সত্যজিৎ জিজ্ঞেস করে ইভার সে বন্ধুকে সে দেখেছে কিনা। হোটেল সুপার জানায় সেদিন সে হোস্টেলে ছিল না, তার বদলে রেনু নামের একজন হোস্টেলের দায়িত্বে ছিল। এছাড়াও হোস্টেল সুপার বলে কিছুদিন আগে এক মেয়ে এসে একইভাবে জিজ্ঞাসাবাদ করছিল ইভার ব্যাপারে। এবার সত্যজিৎ বলে যদি সেই মেয়ে আবারও আসে তাহলে যেন হোস্টেল সুপার তাদেরকে ইনফর্ম করে। এরপর অফিসে এসে সত্যজিৎ ইভার প্রোফাইল ঘাটাঘাটি করে দেখছিল। তখনই ইভার লাস্ট আপলোড ছবির মধ্যে একটা ছবি দেখা যায়, যেখানে কোভিডের সময় কিছু লোক মাস্ক বিতরণ করছিল। সত্যজিৎ দ্রুত তার টিমকে মিটিংয়ে ডাকে। সত্যজিৎ এবার তার টিমকে বলে ইভার খুনের পর খুনি বেনারস চলে যায়, আর একই সময়ে বিভিন্ন পোস্ট দিয়ে অথবা মেসেজের রিপ্লাই দিয়ে সবাইকে প্রমাণ করে যে ইভা এখনো বেঁচে আছে। কিন্তু কোভিডের কারণে 13 এপ্রিল বেনারসে ফার্স্ট কোয়ারেন্টাইন দাখিল করা হয়, আর ইভার ফেসবুক পোস্টও 13 এপ্রিল করা হয়েছিল। এরপরে হয়তো খুনি ইভার ফোন পানিতে ফেলে দিয়ে সেখান থেকে কেরালা ফিরে এসেছিল, কারণ সেই সময় লকডাউনের কারণে সরকারের বিভিন্ন টেস্টে প্রায় 1000 পর্যটককে বেনারস থেকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছিল। হয়তো খুনিও সেই সময় কেরালার বাসে করে কেরালা ফিরে এসেছে। সত্যজিৎ প্রকাশকে বলে 13 ও 14 এপ্রিল যত পর্যটক সরকারি বাস বেনারস থেকে কেরালায় এসেছে তাদের লিস্ট বের করতে হবে। প্রকাশ তাদেরকে লিস্ট এনে দিলে সত্যজিৎ সেখানে ইভা মারিয়া নামটা খুঁজে পায়। তো অনেক দূর আগানোর পর এখন শুধু বের করতে হবে যে সেদিন আসলে ইভা মারিয়ার নামে কে টিকিট বুক করেছিল। এই কাজটা আরো সহজ হয়ে যায় যখন সত্যজিৎ ইভা মারিয়ার পাশের সিটের লিস্টে তার মামা নাটি কিশোরের নামটা দেখে। সত্যজিৎ সাথে সাথে তার মামার কাছে গিয়ে ইভা মারিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে জানায় সে আর ইভা তো একই বাসে এসেছিল, তাছাড়া কিছুদিন আগে সে ইভাকে এই শহরেই দেখেছে। সত্যজিৎ তার মামাকে ইভার ছবি দেখিয়ে বলে সে কি এই ইভার কথা বলছে। যবে তার মামা জানায় না তো, ইভা তো অন্য কেউ, কিন্তু সে তাকে কোথায় দেখেছিল এবার সে তা মনে করতে পারে না। তার মানে কাহিনী এখানে আরো প্যাচ লেগে গেছে। সত্যজিৎ তার মামাকে ইভাকে কোথায় দেখেছে সেটা মনে করে জানাতে বলে, আর কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সত্যজিৎ তার পুরো টিমকে ডেকে বলে এখন পর্যন্ত তদন্তে আমরা ভিকটিমকে কিভাবে মারা হয়েছে সবকিছু বের করেছি, তবে খুনিকে ধরতে হলে প্রথমে আমাদের জানতে হবে খুনের উদ্দেশ্য। আমার মতে ইভাকে যে খুন করেছে তার একমাত্র উদ্দেশ্য ছিল ইভার টাকা। সে হয়তো তার আত্মীয় বা বন্ধুর কেউ নয়। খুনি ইভাকে মারার পর তার কাছ থেকে 2.5 কোটি টাকা ক্যাশ ও সোনার গয়না হাতিয়ে নেয়, কিন্তু এতেও তার মন ভরে না। এরপর সে নিজের ছবি দিয়ে ইভার ডিটেলস ব্যবহার করে একটা ফেক আধার আইডি কার্ড তৈরি করে নেয়, আর সেটার মাধ্যমে ইভার বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই টাকাটাও আত্মসাৎ করে। আর এখন সে হয়তো সুখে শান্তিতে এই শহরেই ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা সে জমি ক্রেতার কাছে ইভার ছবি চেয়েছি, এরপর সেটা আসলেই আমরা খুনির ছবি পেয়ে যাব। এভাবে মিটিং শেষে বের হতেই হোস্টেল সুপার কল করে জানায় সেদিন যে মেয়েটা ইভার খোঁজ নিতে এসেছিল তাকে টিভিতে দেখা গিয়েছে। এখানে আমরা টিভিতে মেঘাকে উপস্থাপন করতে দেখছিলাম, আর এই খবর পাওয়ার পর সত্যজিৎ এবার মেঘার সাথে দেখা করতে যায়।
মেঘা তাকে তার সাথে হওয়া সমস্ত ঘটনা খুলে বলে। যদিও সত্যজিৎ মেঘার কথায় কান করে না, কিন্তু তবুও সে তার তদন্তের ব্যাপারে মেঘার সাথে শেয়ার করে। তখনই সত্যজিতের মামা তাকে কল করে জানায় যে সে ইভাকে ন্যাশনাল কোর্টের বাইরে সাদা পোশাকে দেখেছে এবং নীলাও সে জমি ক্রেতার কাছ থেকে ছবি নিয়ে সত্যজিতের হোয়াটসঅ্যাপে সেন্ড করে। সত্যজিৎ ছবিটা ওপেন করে খুব একটা অবাক হয় না, তবে সে মেঘাকে যখন খুনির ছবি দেখায় তখন মেঘা একেবারে হতবাক হয়ে যায়, কারণ এই খুনি আর কেউই নয় বরং তার বন্ধু রাধিকা। কিন্তু এটা কিভাবে সম্ভব সেইটা জানতে হলে আমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাকে। আসলে 2 বছর আগে ইভার যখন ডিভোর্স হয় তখন ইভা অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিল। রাধিকা যেহেতু তার লয়ার ছিল তাই রাধিকার সাথে ইভার একটা ভালো সম্পর্ক হয়। রাধিকা নিজেও অনাথ ছিল এবং তার বাবার বড় অ্যামাউন্টের একটা ঋণের বোঝা তার কাঁধে এসে পড়েছিল, যার ফলে সে যখন বুঝে উঠতে পারছিল না সে কি করবে তখনই তার চোখ পড়ে ইভার দিকে, যার ফলে সে প্রথমে তার সাথে ভালো বন্ধুত্ব তৈরি করে তার এবং ধারাসানের কেস সলভ করে এবং তাকে 2.5 কোটি টাকা পাইয়ে দেয়। যেদিন ইভা টাকা পায় সেদিন রাধিকা ভুলিয়ে ভালিয়ে তাকে বাসায় নিয়ে যায়। ফুলের মতন একটা মেয়ে ছিল ইভা, জীবনে বাবা মায়ের আদর সে পায়নি। ধারাসানকে সে সবটা দিয়ে ভালোবেসেছিল, কিন্তু সেও তার সাথে চিট করে অন্য কাউকে বিয়ে করেছে। ইভার জীবনে সকল আশায় সে হারিয়ে ফেলেছিল, তাই সে রাধিকাকে বলে সে তার সমস্ত জমাজমি তার সৎ মাকে দিয়ে নিজের জীবনটা আধ্যাত্মিক পথে ব্যয় করে দেবে। কিন্তু রাধিকার মাথায় ঘুরছিল অন্য কিছু। সে ইভাকে তার বাসায় নিয়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করে, তারপর তার সকল টাকা আত্মসাৎ করে নেয়। এরপর ইভাকে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে এক এক সময় এক এক স্থানে গিয়ে সে ফেলে আসে, কিন্তু এতেও তার মন ভরে না। তাই সে নিজের ছবি ব্যবহার করে ইভা সেজে নেয় আর তার জমিগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেয়। যেহেতু এটা একটা লম্বা প্রসেস ছিল তাই সে এক এক সময় এক এক স্থানে গিয়ে ইভার ফোন থেকে ছবি তুলে পোস্ট করে আর তার আত্মীয় স্বজনদের বোঝাতে শুরু করে যে ইভা আসলেই আধ্যাত্মিক পথে চলে গেছে। যখন তার ইভার সব সম্পত্তি বিক্রি করা শেষ হয় তখনই সে ইভার ফোন ফেলে দিয়ে কেরালায় চলে আসে। আর এখানে সে সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিল, কারণ লকডাউন থাকায় সে ইভার নামে বাসটা বুকিং করেছিল। যাই হোক, সিন প্রেজেন্টে আসলে আমরা মেঘাকে দেখি যে কিনা অনেক বেশি শকড হয়ে গিয়েছিল এইসব শুনে। এদিকে রাধিকা বুঝে গিয়েছিল যে এমন ভাবে চলতে থাকলে খুব শীঘ্রই মেঘা তাকে ধরে ফেলবে, তাই সে মেঘার বাসায় যায় মেঘাকে খুন করতে। কিন্তু সেখানে গিয়ে মেঘাকে না পেয়ে সকল প্রমাণ সে নষ্ট করতে শুরু করে। তবে হঠাৎই তখন ঘরের লাইট ফ্লিক করতে থাকে। রাধিকা ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ধীরে ধীরে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ ফ্রিজ থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসতে শুরু করে। রাধিকা সেই আওয়াজ অনুসরণ করে কিচেনে গেলে দেখে সেই লাল ফ্রিজটা থেকে অনবরত রক্ত ঝরছে। রাধিকা কাঁপা কাঁপা হাতে ফ্রিজ খুলতে যা দেখে তাতে তার মাথা ঘুরে যায়, কেননা ফ্রিজের ভিতরে ছিল ইভার দেহের সেই খণ্ডগুলো। রাধিকা ভয়ে ভয়ে ফ্রিজের ভিতরে হাত দিতেই ইভার আত্মা এসে ফ্রিজটাকে ব্লাস্ট করে দেয়। আর ফাইনালি রাধিকা সেই ব্লাস্টের কারণে সেখানেই মারা যায়। তো এভাবেই পরের দিন সকালে সত্যজিৎ রাধিকার মৃত্যুর ইনভেস্টিগেশন করতে গিয়ে মেঘার বাসায় আসে। তখন মেঘা তাকে বলে আমি জানতাম ইভা তার প্রতিশোধ নেবে। তখন সত্যজিৎ বলে আমার কাছে এটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। তবে শেষ দৃশ্যে মেঘা চিহ্নকে নিয়ে তার মায়ের বাসায় শিফট হয়ে যায় আর সেখানে রাখা মেঘার বোনের পছন্দের রেডিওটি অন করতেই তার বোনের ছবিতে ফাটল ধরা শুরু করে। এই বিষয়টা মেঘারা কেউই আন্দাজ করতে না পারলেও দূর থেকে যারা ঠিকই কিছু একটার উপস্থিত অনুভব করে। হয়তো এরপর মেঘার বোনের রহস্যের মৃত্যু উন্মোচন হবে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই অসাধারণ সাইকো হরর থ্রিলার মুভিটি এখানেই সমাপ্তি ঘটে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। ধন্যবাদ।